আজকে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সম্পর্কে আলোচনা করব। তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সম্পর্কে ফার্স্টে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ হাইপারটেনশন। কারণ আপনি হাইপারটেনশনের এগেইনস্টে যে ড্রাগগুলো ইউজ করতেছেন সেটাকে আমরা বলতেছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তো হাইপারটেনশন জিনিসটা আমরা মোটামুটি ওভারঅল সবাই জানি। যদি আমাদের ব্লাড প্রেশার 140/90 মিলিমিটার মার্কারি ক্রস করে, অর্থাৎ এর বেশি যখন হয় তখন সেটার আমরা বলতেছি যে হাইপারটেনশন। এখন হাইপারটেনশনের আবার বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, বিভিন্ন রকম ক্লাসিফিকেশানস আছে। সেই ক্লাসিফিকেশানসগুলোর মধ্যে আবার বিভিন্ন রকম ভ্যালু বলা আছে, অর্থাৎ কখন সিস্টোলিক প্রেশার কত হইলে তখন সেটাকে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজড করে সেটাকে আমরা এক ধরনের হাইপারটেনশনের মধ্যে ফেলি। সো আমরা নর্মালি 140/90 হইলে আমরা সেটাকে ওভারঅল হাইপারটেনশন বলতে পারি। এখন এই হাইপারটেনশন কেন হইতেছে সেটার পিছনে যদি আমি একটু ছোট্ট করে ফিজিওলজিটা বলি, তাহলে নর্মালি যদি আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় এবং আমাদের যে পেরিফেরাল যে রেজিস্ট্যান্স আছে ব্লাড ভেসেলগুলোতে, এটা যদি কোনো কারণে বেড়ে যায়, এই দুইটার কম্বাইন্ড ইফেক্টে নর্মালি আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি হাইপার টেনশন। এখন এই হাইপার টেনশন যখন হয় তখন আমরা কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করি, যেটা আলটিমেটলি এই ব্লাড প্রেশারটাকে ডিক্রিজ করে নর্মাল যে 120/80 আছে এই রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করে। এখন এই যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের কথা আমরা বলতেছি, তো এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অর্থাৎ আমরা তো বলতেছি যে অ্যান্টি হাইপারটেনসিভগুলো আমাদের ব্লাড প্রেশারটাকে কমাইতেছে। সো নর্মালি এরা যেই কাজটা করে বেসিক্যালি, তো এই মনে করেন একটা ব্লাড ভেসেলস। এখন এই ব্লাড ভেসেলসের মধ্যে মনে করেন প্রচুর পরিমাণ ব্লাড প্রেশার, এখানে প্রচুর পরিমাণ ব্লাড প্রেশার আছে। এখন এই ব্লাড প্রেশারটা কমাইতে হইলে আমার কী করা লাগবে? আমি একটা জিনিস করতে পারি, এই ভেসেল দিয়ে আমি ব্লাড ফ্লোটা কমাইতে পারি, অর্থাৎ ব্লাড ফ্লোটাকে আমি কমাইতে পারি। এখন ব্লাড ফ্লোটা কমাইতে হইলে ব্লাড ফ্লোটা আমি কমাবো কী করে? আমি যদি হার্টের কাজটাকে কমাই দেই, তাহলে হার্ট কম পাম্প করবে, কম পাম্প করলে ব্লাড ফ্লো কমে যাবে। অর্থাৎ হার্ট থেকে যদি কার্ডিয়াক আউটপুট কমাই দিতে পারি, কার্ডিয়াক আউটপুট কমে গেলে কী হবে? ব্লাড ফ্লোটা কমে যাবে। আর যখন ব্লাড ফ্লো কমে যাবে তখন এই আর্টারির উপর প্রেশার তেমন একটা পড়বে না। এটা একটা কারণ করতে পারি। আরেকটা হলো এই যে ব্লাড প্রেশার বা এই যে ভেসেলস, এই ভেসেলসটার যে ডায়ামিটার, এই ডায়ামিটারটাকে আমি বাড়াই দিতে পারি। তো ধরেন এত বড় করে ফেলছি, এই ডায়ামিটারটাকে ইনক্রিজ করে। তো যখন আমার এই ডায়ামিটারটা অনেক বেশি বেড়ে গেছে তখন এখানে আমার ব্লাড প্রেশারটা কমে যাবে। অর্থাৎ যদি আমি ভেসেলটাকে ডাইলেট করে দিই, যেটাকে আমরা বলতেছি ভেসো ডাইলেটেশন, তখন কী হবে? আমার ব্লাড প্রেশারটা কমে যাবে। সো এইরকম 2-3টা জিনিস আছে যে জিনিসের মাধ্যমে আমরা কী করতে পারি? এই হাইপার টেনশনটাকে রিডিউস করতে পারি। সো ড্রাগগুলো নর্মালি এভাবেই কাজ করে। এখন এগুলো তো আমি বললাম মেজর 2টা জিনিস যে আমরা এইভাবে নর্মালি কমাইতে পারি, কিন্তু বিভিন্ন ড্রাগ বিভিন্নভাবে এই কাজগুলো করে থাকে। সেগুলো আমরা প্রত্যেকটা ড্রাগের মেকানিজমের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো। এখন আমাদের হয়তো সব ড্রাগের এরকম আলাদা আলাদা করে মেকানিজম করে আমরা পড়বো না, কিন্তু আমরা যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো আমরা নর্মালি যে ক্যাটাগরাইজড করি, অর্থাৎ আমরা ক্লাসিফিকেশনসের মধ্যে যখন যাব তখন আমরা দেখতে পারবো যে এদেরকে আমরা কয়েকটা আলাদা আলাদা ক্লাসিফিকেশনসে ভাগ করি, অর্থাৎ বিভিন্ন গ্রুপ ওয়াইজ আমরা এই ড্রাগগুলোকে আলাদা আলাদা করে ভাগ করি। তো আমরা ফার্স্টে যে গ্রুপটা বলি সেটা হলো ডাইউরেটিক্স। এখন এই ডাইউরেটিক্সটা একদম হাইপারটেনসিভ ড্রাগ বলা যায় না, কারণ ডাইউরেটিক্সটা নর্মালি মিকচুরেশন রেটটাকে বাড়াই দিতেছে, বডি থেকে ফ্লুইডটাকে এক্সক্রিয়েট করে দিতেছে। সো এটা একদম পিওর অ্যান্টি হাইপারটেনসিভ যে ফিজিওলজিক্যাল ওয়েতে কাজ করতেছে সেটা সে করে না, কিন্তু আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে একদম প্রাইমারি চয়েস হিসেবে ডায়োরেটিক্স ইউজ করি। এরপরে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে নর্মালি একদম যেটা আমার হার্টের সাথে রিলেটেড বা হার্টের উপর যে কাজ করে সেটাকে আমরা বলি সিম্প্যাথোলাইটিক ড্রাগ। সিম্প্যাথোলাইটিক ড্রাগ। এখন আমাদের হার্টের যে কার্ডিয়াক মাসেল সেখানে বিভিন্ন ধরনের রিসিপ্টর আছে যেগুলোকে আমরা বলি অ্যাড্রেনার্জিক রিসিপ্টর। সেই রিসিপ্টরের উপর কাজ করে, যেমন আলফা রিসিপ্টর, বেটা রিসিপ্টর। এই রিসিপ্টরগুলোর উপর যে কাজ করে, অর্থাৎ এই রিসিপ্টরকে ব্লক করার মাধ্যমে নর্মালি এই সিম্প্যাথোলাইটিক ড্রাগগুলো কাজ করে। এরপরে কিছু ড্রাগ আছে যেগুলো কী করে? কিডনির উপরে কাজ করে। তার মধ্যে আছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর। এখন আমরা রেনাল সিস্টেম, ফিজিওলজিতে রেনাল সিস্টেম পড়ার সময় এই সিস্টেমটা পড়ে আসছি, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। এরা কীভাবে ব্লাড প্রেশারকে বাড়ায়, কীভাবে কমায়, সেটা কিন্তু আমরা ফিজিওলজিতে মেকানিজম সহ পড়ে আসছি। সো এই সিস্টেমটাকেও ইনহিবিট করার মাধ্যমে আমার ব্লাড প্রেশারটাকে কমানো পসিবল। আরেকটা ড্রাগ আছে, এরা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার।
এখন আমরা জানি যে আমাদের বিভিন্ন যে টিস্যুগুলো থাকে, টিস্যুগুলোতে ক্যালসিয়াম চ্যানেল থাকে। এই ক্যালসিয়াম চ্যানেল কীভাবে কাজ করতেছে, ক্যালসিয়াম চ্যানেল বন্ধ করার মাধ্যমে কীভাবে অর্থাৎ প্রেশারটাকে কমাইতেছি, অর্থাৎ হাইপার টেনশনটাকে আমরা রিডিউস করতেছি, এটার আলাদা মেকানিজম আছে, আমরা সেগুলো পড়বো। আরেকটা আছে ডিরেক্ট ভ্যাসোডাইলেশন করে, অর্থাৎ কিছু ড্রাগ আছে, আমি একটু আগে বলছি যে ভ্যাসোডাইলেশন করার মাধ্যমে আমরা ব্লাড প্রেশারটাকে কমাইতে পারি। সে এমন কিছু ড্রাগ আছে যারা ভেসেলসের উপর যে কাজ করতেছে, ডিরেক্ট ভেসেলটাকে ডাইলেট করে দিতেছে। তাইলে আমরা একটু খেয়াল করি ফার্স্টে থেকে, ডায়োরেটিক্স যারা বডি থেকে এক্সেস ফ্লুইডটাকে বের করে দিতেছে ইউরিনের মাধ্যমে। তো যদি আপনার বডি থেকে বেশি বেশি ভলিউম বের হয়ে যায়, তাহলে ব্লাড ভলিউম কমে যাচ্ছে, আলটিমেটলি আপনার প্রেশারটা কন্ট্রোলে আসতেছে। অন্যদিকে যে সিম্প্যাথোটাইটিক ড্রাগ, এটা যেহেতু আপনার হার্টের যে কার্ডিয়াক মাসেলের যে রিসিপ্টরগুলো আছে, ডিরেক্ট সেই মানে রিসিপ্টরের উপর যে কাজ করতেছে, সেই রিসিপ্টরগুলোকে ব্লক করে এই ড্রাগগুলো কাজ করতেছে। এরপরে যেটা আছে সেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর, এটা নর্মালি কিডনির উপর যে কাজ করতেছে। অন্যদিকে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটার নর্মালি যে সেল বা মাসেলগুলো আছে, মাসেলগুলোর যে ক্যালসিয়াম চ্যানেল, সেখানে ক্যালসিয়াম আপটেকটাকে ইনহিবিট করে আমার ব্লাড প্রেশারটাকে কমাচ্ছে। আরেকটা হলো ডিরেক্ট ভেসেলসের উপরে যে কাজ করতেছে। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝতেছি যে এই জিনিসগুলো কীভাবে কোন কোন জায়গায় যে নর্মালি আমার ব্লাড প্রেশারটাকে কমাচ্ছে, তো আমরা এটা নর্মালি বুঝতে পারছি আশা করি। এখন আসি, এর মধ্যে কিছু উদাহরণ আপনাদের লাগবে। তো ডায়োরেটিক যখন পড়বেন, ডায়োরেটিক্সের মধ্যে যখনই আপনি এক্সাম্পলের কথা বলবেন, তখনই নর্মালি আমরা বলি লুপ ডায়োরেটিক্স। এর মধ্যে থায়াজাইড গ্রুপের সব কিছু পাবেন। এখানে আপনারা লুপ ডায়োরেটিক্সের মধ্যে গেলে যত আছে ফুসেমাইড এইগুলা, আর থায়াজাইড ডায়োরেটিক্সের মধ্যে যে থায়াজাইডের যে নামের মধ্যে যে থায়াজাইডগুলো পান, সেই থায়াজাইড ডায়োরেটিক্সগুলো আমরা এখানে ইউজ করি। সো ডায়োরেটিক সম্পর্কে যদি জানতে চান, আমার ইউটিউব চ্যানেলেও একটা ভিডিও আপলোড দেওয়া আছে, আবার এই কোর্সেরও একটা ক্লাস অলরেডি আপলোড দেওয়া হয়েছে ডায়োরেটিক্সের ফার্মাকোলজির উপরে, রেনাল ফার্মাকোলজি লেকচারটা ভালো করে দেখতে পারেন। ডায়োরেটিক সম্পর্কে বিস্তারিত ওখানে আলোচনা করা আছে। এরপরে যেটা আছে সেটা হলো সিম্প্যাথোলাইটিক ড্রাগ। এখন সিম্প্যাথোলাইটিক ড্রাগটা আছে, একটা হলো আমাদের একদম সেন্ট্রালি অ্যাক্টিং, ব্রেনের উপর যেটা কাজ করবে, আরেকটা হলো আমাদের হার্টের যে রিসিপ্টরগুলো আছে সেখানে। তো যেটা আমার ব্রেনের উপর কাজ করে সেটাকে আমরা বলি সেন্ট্রালি অ্যাক্টিং। আরেকটা হলো যেটা আমার রিসিপ্টর, কার্ডিয়াক মাসেলের যে রিসিপ্টরগুলোর উপর কাজ, সেটাকে আমরা বলি পেরিফেরালি অ্যাক্টিভ। তো দুই জায়গায় দুই ধরনের জিনিসপত্র কাজ করে। এখন যেটা সেন্ট্রালি অ্যাক্টিং, সো এর কিছু এক্সাম্পল আপনাদের মনে রাখা লাগবে। একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ আছে, এটা আলফা মিথাইল ডোপা। প্রেগনেন্সিতে আমরা এই ড্রাগটা খুব বেশি ইউজ করি। এটা একটা সেফেস্ট ড্রাগ যেটা প্রেগনেন্সিতে ইউজ করা যায়। প্রেগনেন্সিতে অনেক ড্রাগের অনেক ধরনের কন্ট্রাইন্ডিকেশান থাকে, কারণ প্রেগনেন্সির সময় বিভিন্ন ড্রাগ বিভিন্ন রকম সমস্যা করে, বিশেষ করে কনজেনিটাল অ্যানোমালি করার চান্স থাকে যে ড্রাগগুলো, সেই ড্রাগগুলো আমরা নর্মালি অ্যাভয়েড করি, অর্থাৎ সেগুলো কন্ট্রাইন্ডিকেটেড থাকে। তো এই ড্রাগটা খুবই সেফ, অর্থাৎ কোনো একটা প্রেগনেন্ট ওম্যান যদি আপনার কাছে আসে, তাকে যদি আপনি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সাজেস্ট করেন, তাহলে প্রথম যে জিনিসটা আপনাকে সাজেস্ট করবেন সেটা হলো আলফা মিথাইল ডোপা। এটা খুবই সেফেস্ট একটা ড্রাগ বলা যায়। এরপর যেটা আছে পেরিফেরাল অ্যাক্টিং বা পেরিফেরালি অ্যাক্টিং যেটা আছে, সেটা হলো কিছু আছে বিটা ব্লকার, কিছু আছে আলফা ব্লকার এবং কিছু আছে বোথ, অর্থাৎ তিন ধরনের এখানে আছে। একটা আছে আলফা ব্লকার, একটা আছে আলফা ব্লকার, একটা আছে বিটা ব্লকার, আর একটা আছে আলফা প্লাস বিটা ব্লকার। ঠিক আছে, তিন ধরনের ক্লাসিফিকেশান আমরা এখানে করব। তো আলফা ব্লকারের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা একটা নাম মনে রাখবেন, প্রাজোসিন, খুব কমনলি ইউজড ড্রাগ প্রাজোসিন। বিটা ব্লকারের মধ্যে যখন আপনি যাবেন সেখানে পাবেন অ্যাটেনোলল, লাস্টে দেখবেন লল আর কি, আপনারা ফেসবুকে ইউজ করেন যেমন ওই যে লল, এই সবার নামের শেষে দেখবেন লল, অ্যাটেনোলল, মিটোপ্রোলল, তারপর হচ্ছে বিসোপ্রোলল, এইসব লল, লাস্টের কিওয়ার্ড হলো লল, এটা হলো বিটা ব্লকার। আর দুইটার মধ্যেই যে মিক্সড, অর্থাৎ আলফা বিটা দুইটা রিসিপ্টরকেই ব্লক করে, এর মধ্যে আছে ল্যাবেটালল, তারপর আছে কার্ভিডিলল। তো এই লল এখানেও আপনারা কমন পাবেন, এখানেও আলফা এবং বিটা বোথ রিসিপ্টরকে ব্লক করে। তো এই যে ড্রাগগুলোর এক্সাম্পল দিতেছি, এই ড্রাগগুলোর এক্সাম্পল কিন্তু আপনাদের ভাইবা রিটেন দুই জায়গায় লিখতে হবে, এগুলো কিন্তু একটু মুখস্থ করতেই হবে, অর্থাৎ ড্রাগের নামগুলো মুখস্থ করা লাগবে। তো এগুলো হলো জেনেরিক নেম, এগুলো মুখস্থ করবেন। আর এরপরে যেটা আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন, যে অ্যালডোস্টেরনের কথা আমরা বলছি, এখানে আমাদের কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। সো আপনারা এর ক্ষেত্রে এখানে আমরা আলাদা আলাদা কিছু ক্লাসিফিকেশানসে ভাগ করি। কিছু আছে এসি ইনহিবিটর, অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক এসি ইনহিবিটর। তো এটা হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এরপরে আছে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকার,
এরপর আছে ডিরেক্ট রেনিন ব্লকার বা রেনিন ইনহিবিটর। তাহলে তিনভাবে এই ড্রাগগুলো কাজ করে, অর্থাৎ রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরের যে ড্রাগগুলো আছে এরা এসি ইনহিবিটর, এরা অর্থাৎ এসি ইনহিবিটরের উপর যে এনজাইমের উপর যে এরা ইনহিবিট করতে পারে। এরপরে অ্যানজিওটেনসিন যে রিসিপ্টরের যে কাজ করে সেই রিসিপ্টরটাকে ব্লক করতে পারে, এবং এরা রেনিনের উপর ডিরেক্ট রেনিনটাকে ইনহিবিট করে কাজ করতে পারে। সো এই ড্রাগগুলোর ক্ষেত্রে আপনারা এসি ইনহিবিটরের ক্ষেত্রে মনে রাখবেন ক্যাপটোপ্রিল, এই ড্রাগটা খুবই ইউজ হয়। আরেকটা আছে র্যামিপ্রিল, খুব কমনলি এই ড্রাগটা ইউজ করা হয় এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর থেকে আপনাদের আলাদা অনেক ধরনের প্রশ্ন আসে, তো সেগুলো আমরা আলাদা একটা লেকচার আলোচনা করব এসি ইনহিবিটর থেকেই। আর যেটা আছে অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকার, এর মধ্যে একটা খুব কমনলি ইউজ করা হয় লোসারটান, ঠিক আছে, লোসারটান, ভ্যালসারটান। তো লোসারটান, ভ্যালসারটান এই জিনিসগুলো খুব মানে কমনলি ইউজ করা হয় অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকার। আর একটা হলো ডিরেক্ট রেনিন ইনহিবিটর, এর মধ্যে একটা ড্রাগের নাম মনে রাখবেন অ্যালিসকাইরেন। এটা খুব কমন না, বাট আমরা কমনলি ইউজ করি এসি ইনহিবিটর এবং অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকার। এরপরে যেটা আছে সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে যেই নামগুলো আছে এই নামগুলো খুবই কমন, আপনারা বাসা বাড়িতে ওইগুলো নাম দেখে থাকবেন। অ্যামলোডিপিন, নিফেডিপিন, ভ্যারাপেমিল, এই ড্রাগগুলো খুবই কমনলি ইউজ করা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে। আর একটা আছে ডিরেক্ট ভেসোডাইলেটর, অর্থাৎ এরা ডিরেক্ট ভেসেলটাকেই ডাইলেট করে দেয়। এর মধ্যে কিছু আছে হাইড্রালাজিন, তারপর আছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। তো এই দুইটা ড্রাগের নাম মনে রাখবেন। তাহলে কী কী ড্রাগ কোথায় আমরা বললাম সেটা যদি আমি একটু ওভারভিউ করি। ডায়োরেটিক্সের ক্ষেত্রে নর্মালি আমরা যেগুলো ইউজ করি লুপ ডায়োরেটিক্স, ফুসেমাইডগুলো, থায়াজাইড। তো থায়াজাইডের মধ্যে অনেক ধরনের থায়াজাইড আছে সেইগুলো। এরপর আছে সিম্প্যাথোলাইটিক ড্রাগের মধ্যে আছে আমরা সেন্ট্রালি অ্যাক্টিং যেগুলো আছে আলফা মিথাইল ডোপা, এটা কমনলি ইউজ করি। আর পেরিফেরাল অ্যাক্টিংয়ের মধ্যে আছে কিছু আছে আলফা ব্লকার, কিছু আছে বিটা ব্লকার, কিছু আছে আলফা বিটা বোথ ব্লকার। তো বিটা ব্লকারের মধ্যে আমরা পড়ছি অ্যাটেনোলাল, মেটোপ্রোলাল, বিসোপ্রোলাল। আলফা বিটা বোথ ব্লকারের মধ্যে ল্যাবেটোলাল, কার্ফিডিলাল। আর আলফা ব্লকারের মধ্যে আমরা পড়ছি প্রাজোসিন। এরপর আমরা রেনিন, অ্যানজিওটেনসিন ইনহিবিটরের মধ্যে তিনটা আলাদা আলাদা গ্রুপ দেখলাম। তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেখলাম, এবং আমরা ডিরেক্ট ভেসোডাইলেটর যারা আছে তাদের নাম দেখলাম। এখন এইখানে আমরা কমনলি কোন ড্রাগগুলোকে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করি, অর্থাৎ একজন হাইপারটেনসিভের পেশেন্ট আসলে আপনি কোন ড্রাগগুলো সবার আগে রিকমেন্ডেড করবেন। সো এখানে সবার আগে যে এই ড্রাগগুলো রিকমেন্ডেড করি আমরা সেগুলো হলো ডায়োরেটিক্স, যেটা আমি একটু আগে বলছি যে ডায়োরেটিক্সটা হইলেও সবার আগে আমরা রিকমেন্ডেড করি, যেটা কিডনিতে বেশি বেশি ইউরিন আউটপুট করে দেয়, ভলিউমটাকে কমায় ফেলতেছে। এরপরে ডায়োরেটিক্সের পরে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হলো বিটা ব্লকার, এটা খুব ভালো কাজ করে। এরপরে যেটা কাজ আমরা ইউজ করি সেটা হলো এসিই ইনহিবিটর, এটা হলো থার্ড চয়েস। এরপরে আমরা নর্মালি যেটার দিকে আগাই সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে যদি দেখেন ডায়োরেটিক্স এটা ফার্স্টে, বিটা ব্লকার এটা সেকেন্ড, এসি ইনহিবিটর থার্ড, ক্যালসিয়াম চ্যানেল ফোর্থ। তো এইগুলো হলো আমাদের ফার্স্ট লাইন ড্রাগ। এরপর আমরা অন্যান্যগুলো ইউজ করি, সেটা ক্ষেত্র বিশেষ বা পেশেন্টের কন্ডিশনের উপর বেসিস করে। এখন কথা হলো যে একটা হাইপারটেনসিভ পেশেন্ট, এই হাইপার টেনশনের পেশেন্ট অর্থাৎ যাদের হাইপার টেনশন আছে শুধুমাত্র তাদের এই ড্রাগস দিয়েই এটা মানে করা যায় না, কারেকশান করা যায় না, বা এদের ট্রিটমেন্ট শুধুমাত্র ড্রাগের উপর বেসড করে না। কারণ যাদের হাইপার টেনশনের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, দেখা যায় এদের সারা জীবনই এই হাইপার টেনশনের ওষুধগুলো খেয়ে যেতে হয়। এখন শুধুমাত্র আপনি এই একটা হাইপার টেনশনের পেশেন্ট আসছে শুধুমাত্র তাকে এই ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন না, কারণ হাইপার টেনশন নর্মালি আমাদের ডেইলি লাইফ স্টাইলের উপর অনেক বেশি ডিপেন্ড করে। অর্থাৎ আপনি কীরকম লাইফ স্টাইল লিড করতেছেন, কীরকম খাবার দাবার খাইতেছেন, আপনার কীরকম অভ্যাস আছে বা আপনার কোনো বাজে অভ্যাস আছে কিনা, অনেক কিছুর উপরে নর্মালি আমাদের হাইপার টেনশনটা ডিপেন্ডস করে। সো পেশেন্ট যখন আসবে আপনি তো ড্রাগ ট্রিটমেন্ট দিতেছেন যেটা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ করতেছেন, কিন্তু আপনাকে কিছু নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচও করতে হবে। অর্থাৎ একটা পেশেন্ট আসছে তাকে বিভিন্ন জিনিস রেস্ট্রিক্টেড করে দিতে হয়। তো বিশেষ করে আমরা যখন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের দিকে আগাই, যেটাকে আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সো এই ক্ষেত্রে আমরা পেশেন্টদের ক্ষেত্রে বলি যে সেজন্য কোনো কাঁচা লবণ না খায়, অর্থাৎ নো সল্ট, কোনো সল্ট কাঁচা লবণ তারা খাইতে পারবে না। অর্থাৎ তরিতরকারিতে তারা খাইতে পারবে বা যেগুলো মানে মানে রান্না করা আর কি, তো রান্না করা খাবারের মধ্যে যেটা আছে সেটা খাইতে পারবে, কিন্তু তাদের মানে যে তাদের জন্য যে রান্না করা যাবে সেখানে লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে। এটা হলো সল্টের ক্ষেত্রে আমরা সল্ট রেস্ট্রিকশান করে দিই। সে যদি স্মোকার হয়ে থাকে
তাহলে আমরা স্মোকিংটাকেও বন্ধ করে দিতে বলি, কারণ স্মোকিংটাও প্রেশার ইনক্রিজ করাইতে হেল্প করে। এরপরে যদি সে অনেক বেশি ওবেস থাকে, তাহলে ওবেসিটি যদি থাকে, ওবেসিটিটাকে কমানো, অর্থাৎ ওয়েটটাকে আমরা রিডিউস করতে বলি, ওয়েট রিডাকশান করতে বলি। এবং তাদের ডায়েটারি চেঞ্জ করতে বলি, অর্থাৎ তাদের যে ডায়েট, অনেকে আছে যে বাইরের অনেক তেলের জিনিস খায়, ভাজা পোড়া জিনিস খায়, অনেক ফাস্ট ফুড খায়, ঠিক আছে, বিরিয়ানি টিরিয়ানি, এইসব জিনিসগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাট এইগুলো থাকে, অয়েলি জিনিসপত্র থাকে। এই তেল চর্বি জাতীয় জিনিসগুলো ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে আমাদের এই ডায়েটটাকে কন্ট্রোল করতে বলি। এরপরে তাদেরকে আমরা বলি যে অনেক পেশেন্ট থাকে অ্যাংজাইটিতে ভোগে, ঠিক আছে, অনেক বেশি দুশ্চিন্তা করে, অনেক টেনশান করে, তো এইগুলোও কী করে, প্রেশার ইনক্রিজ করতে হেল্প করে। তো এইগুলোর কারণেও কিন্তু একটা পেশেন্টের হাইপার টেনশন আস্তে আস্তে অ্যারাইজ করতে পারে। এরপরে আছে ডায়াবেটিস, সকল রোগের বস, অর্থাৎ ডায়াবেটিসের কারণে দেখা যায় মোস্ট অফ দ্য ডিজিজ অ্যারাইজ করে, এই সূত্রপাত ঘটায় আর কি। সো ডায়াবেটিসের কারণে যেহেতু ইমিউন সাপ্রেশন হয়ে যাইতেছে, সো বিভিন্ন রকম ডিজিজ কিন্তু হইতে পারে, আর এই ডায়াবেটিক্সের কারণে হাইপার টেনশন অ্যারাইজ করতে পারে। সো এইগুলো তাদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে বলি ডায়াবেটিক্সটাকে। আরও ধরেন কোনো একটা পেশেন্টের যারে কোনো চা, কফি এইগুলো খাওয়ার যদি কোনো অভ্যাস থাকে, তাহলে এইগুলোকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে। এর সাথে অ্যালকোহল, অর্থাৎ যেটা বললাম যে কোনো বাজে অভ্যাস। এখন যাদের হাইপার টেনশন আছে তাদের ক্ষেত্রে চা, কফি কিংবা অ্যালকোহল যদিও বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না, কিন্তু চা, কফির জিনিসটা বাংলাদেশে খুবই বেশি অ্যাভেলেবেল। তো যদি কারোর হাইপার টেনশন থাকে আর সে যদি চা বা এই কফির প্রতি নেশা থাকে, অবভিয়াসলি তাকে এই জিনিসগুলো কাট আউট করতে হবে তার ডায়েটারি বা তার লাইফস্টাইল থেকে। তো এই জিনিসগুলো তো করছে, সে আর কি করবে? এখন তাকে তো বলে দিবেন যে সে ডেলি কী কী করবে, সব কি খালি বাদ করতেই বলবেন না, এখন তাকে কিছু জিনিস করাইতে হবে। তার মধ্যে কি করাবেন? রেগুলার এক্সারসাইজ করতে বলবেন, যে রেগুলার এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার জাতীয় খাবার, ফ্রুটস, ভেজিটেবল, এই জিনিসগুলো তাদের খাইতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যখন আপনি তাকে খাইতে বলবেন আর এই জিনিসগুলো যখন তাকে কাট আউট করতে বলবেন দৈনন্দিন লাইফ থেকে, তখন দেখবেন হাইপার টেনশনটা কন্ট্রোলে আসবে। এইগুলোর কারণে প্যাসিভলি আপনার হাইপার টেনশন কন্ট্রোলে আসবে, কিন্তু নিচের দিকে যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো অ্যাক্টিভলি হাইপার টেনশনটাকে কমাবে। তার মানে দুইটা জিনিস কিন্তু আপনাকে ট্রিটমেন্ট পারপাসে আগাইতে হবে। আপনি শুধু হাইপার টেনশনের পেশেন্ট আসছে, আপনি শুধু এক গাদা ওষুধ লিখে দিলেন, কোনো লাভ হবে না। তার লাইফস্টাইল যদি মডিফিকেশান না করে, তাইলে কোনো লাভেই তার এই হাইপার টেনশন তার কোনো দিনও যাবে না। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস একটু আগে আমি বলছিলাম যে একটা প্রেগনেন্ট মহিলা আসছে, প্রেগনেন্ট, তো তার ক্ষেত্রে আমরা বলছিলাম কোন হাইপার টেনশন ফার্স্টে আমরা সাজেস্ট করব। তো ড্রাগ অফ চয়েসের ক্ষেত্রে আমি বলছি যে আলফা মিথাইল ডোপা। এখন শুধু কি আলফা মিথাইল ডোপাই দিবেন? তো তার তো বিভিন্ন কারণে হাইপার টেনশনের বিভিন্ন ক্যাটাগরাইজড অনুযায়ী হাইপার টেনশনের তো বিভিন্ন ধরন আছে, সেই ধরন অনুযায়ী তো তার সিভিয়ার বা মডারেট হইতেই পারে। তখন আমরা শুধু আলফা মিথাইল ডোপাই দিই না, এর সাথে আরও অনেক কিছু দিতে পারি। তার মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও আমরা দিয়ে থাকি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, লেবেটলল দিতে পারি। লেবেটলল অর্থাৎ এই যে রিসিপ্টর ব্লকার, এই যে আলফা এবং বিটা রিসিপ্টর ব্লকার, এটাকে আমরা সাজেস্ট করতে পারি। এবং আমরা এই পেশেন্টদের ক্ষেত্রে এই বিটা ব্লকারের যে ড্রাগগুলো আছে, আমরা সকল বিটা ব্লকার ড্রাগও দিতে পারি। এখন কথা হইলো, এই ভিডিওটা যারা দেখবেন হয়তো অনেকেই যারা আছে নন মেডিকেল পারসন, তারা মাতুব্বরি করে কিন্তু আবার এই ড্রাগগুলো সাজেস্ট করতে যাবেন না, দিবেনও না। এই ড্রাগগুলো আমরা নর্মালি একজন প্রেগনেন্ট মহিলাকে দিতে পারি যাদের হাইপার টেনশনের হিস্ট্রি আছে। সো নর্মালি হাইপার টেনশন যাদের দেখা যায় অনেক বেশিই থাকে, 140 বা 150 বা 100, 130/90 এরকম থাকতে পারে। সো তাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো দিই, এবং এই ড্রাগগুলো প্রেগনেন্সিতে খুবই সেফ, ঠিক আছে। প্রেগনেন্সিতে এগুলো আমরা দিতে পারি। এখন মনে করেন একটা পেশেন্ট আসছে যার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো এই ব্রঙ্কিয়াল অ্যাজমার একটা পেশেন্টকে আপনি কী হাইপারটেনসিভ ড্রাগ দিতে পারেন, ঠিক আছে। এখন কোন ড্রাগ আপনি এদের ক্ষেত্রে দিবেন? এখন এই যে একটু আগে আমরা বলছিলাম যে বিটা ব্লকার ড্রাগ, এই যে বিটা ব্লকার ড্রাগ, এটা আমরা প্রেগনেন্সিতে সাজেস্ট করছি। এখন মনে করেন প্রেগনেন্ট ওমেন, তার ব্রঙ্কিয়াল অ্যাজমাও আছে, অর্থাৎ একজন মহিলা প্রেগনেন্ট প্লাস তার ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি আছে। তো তার ক্ষেত্রে কি আপনি বিটা ব্লকার দিবেন? দিলে তো সেই পেশেন্ট মারা যাবে। কেন মারা যাবে? কারণ বিটা ব্লকার, এই বিটা রিসিপ্টর আমাদের লাংসেও থাকবে, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসেও আমার এই বিটা রিসিপ্টর থাকবে। তো আপনি যখন এই বিটা রিসিপ্টর ব্লকার দিবেন, তখন কি হবে? বিটা ব্লকার যখনই দিবেন একজন ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের, তার কী হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ব্রঙ্কো
কনস্ট্রিকশন হবে। এখন যখন তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে তাহলে কী হবে, তো আমার ধরেন এইটা ছিল ব্রঙ্কাস, কনস্ট্রিকশন দেওয়ার কারণে কী হয়ে গেছে, ব্রঙ্কাসটা চুপসে এরকম ন্যারো হয়ে গেছে। তাহলে এখান দিয়ে আগে যেই পরিমাণ এয়ার ফ্লো হইতেছিল এখনকার এখান দিয়ে এয়ার ফ্লো হবে, অবভিয়াসলি এয়ার ফ্লো কমে যাবে। এখন একটা পেশেন্টের অ্যাজমা আছে, সে এমনিই তো তার ব্রঙ্কাসের ভেতরে মিউকাস টিউকাস জমা হয়ে এমনি ঠিকঠাকভাবে এয়ার ফ্লো হয় না, তারপরে যদি তার আপনি এই ব্রঙ্কাসটাকে আরও বেশি ন্যারো করে ফেলেন বিটা ব্লকার দিয়ে, সে তো দম বন্ধ হয়ে মারা যাবে। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে একটা পেশেন্ট আসছে, সে পেশেন্ট প্রেগনেন্ট হইলে অনেক জিনিস চিন্তা করতে হবে এবং তার থেকে হিস্ট্রি নিতে হবে যে তার ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি আছে কি না। যদি তার ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনি তাকে কখনোই বিটা ব্লকার সাজেস্ট করতে পারবেন না। যদি তাকে বিটা ব্লকার দেন তাহলে কিন্তু সেই পেশেন্ট মারাও যাইতে পারে। আবারও বলতেছি, ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে বিটা ব্লকার দেওয়া যাবে না, কারণ এরা ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে, আর যখন ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে তখন কিন্তু অ্যাজমার কারণে সে এমনি শ্বাসকষ্ট ভোগে, আর এই বিটা ব্লকার দেওয়ার কারণে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, শ্বাসকষ্টটা আরও বেশি ফার্দার অ্যাগ্রিগেটেড হবে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। এখন আমরা যেই জিনিসটা সম্পর্কে জানবো সেটা হইল আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কীভাবে কাজ করে সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো এখন এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ক্যালসিয়াম চ্যানেলগুলো আমার বডির কোথায় কোথায় লোকেটেড আছে, অর্থাৎ এই ক্যালসিয়াম চ্যানেলগুলোর লোকেশন কোথায় আছে সেটা আমাদের আগে জানা লাগবে। কারণ আমরা জানি যে চ্যানেল বিভিন্ন জায়গায় থাকে, বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, কিন্তু ক্যালসিয়াম চ্যানেল কোন কোন অর্গানে নর্মালি থাকে সেগুলো লোকেশন ক্ষেত্রে আমরা ফার্স্টে আসি হার্টে আমাদের ক্যালসিয়াম চ্যানেল আছে। আমাদের যত স্কেলিটাল মাসেল আছে, অর্থাৎ স্কেলিটাল মাসেলে আমার কি আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে। স্মুথ মাসেল অর্থাৎ ভেসেলস যাদেরকে আমরা বলি, স্মুথ মাসেলসের মধ্যেও আমার কি আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে। আমাদের ব্রেনের নিউরনের মধ্যে আছে। এরপরে আছে বোনস। তো বোনসেরগুলা তো অবশ্যই আলাদা বিষয়, কিন্তু এখানে আমাদের বোনসের সাথে কোনো রিলেটেড নাই। কিন্তু এই যে বাদ বাকি জিনিসগুলো বললাম, হার্ট, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, নিউরন, এইসব জায়গায় আমার কি আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে। আর এই ক্যালসিয়াম চ্যানেলগুলো কীভাবে কাজ করতেছে সেটা আমরা একটু খেয়াল করব। সো আমাদের এইখানে নর্মালি এই যে স্মুথ মাসেল, এটা অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই স্মুথ মাসেলের ক্যালসিয়াম চ্যানেলটার উপরে সবথেকে ভালো বা সবথেকে ইফেক্টিভলি কাজ করে। অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা হাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে যে পেশেন্টের কথা বলতেছি তাদের কোথায় কাজ করে, স্কেলেটাল মাসেলের ক্যালসিয়াম চ্যানেল নিয়ে আমাদের কত মাথা ব্যথা নাই। কিন্তু এই যে স্মুথ মাসেল, অর্থাৎ স্মুথ মাসেল মানে হইল ভেসেলস, কারণ ভেসেলসের গায়ে যে মাসেলটা ভেসেল তো একটা আর্টারি বা ভেইন, তো আমার স্মুথ মাসেল দিয়ে তৈরি, তো এইটা নিয়ে আমার মাথা ব্যথা আছে। অন্যদিকে আরেকটা জিনিস আছে, সেটা হলো হার্ট। তার একটা আমরা বলতেছি এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা বিভিন্ন জায়গার সিলেক্টিভিটির উপর আমরা কিন্তু আলাদা একটা ক্লাসিফিকেশানস করি। তো আমি যে লোকেশনের কথাটা এই কারণে বললাম, আমরা এই ক্যালসিয়াম চ্যানেল যে ব্লকারগুলো আছে, এই ব্লকারগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা আছে এই যে ভেসেলস, অর্থাৎ ভেসেলস সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ এই ভেসেলসের উপরে কিছু ক্যালসিয়াম যে কাজ করে, অর্থাৎ কিছু ড্রাগ আছে এই ভেসেলসের উপরে যে ভেসেলসে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেটার উপর যে কাজ করে। আর কিছু আছে কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ হার্টের মাসেলে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেইখানে যে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস কিন্তু আমার মাথায় রাখতে হইতেছে যে আমরা তো বুঝলাম যে ক্যালসিয়াম চ্যানেল এই জায়গায় আছে, কিন্তু আমাদের যখন একটা হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটা সাজেস্ট করতেছি, তখন কিন্তু আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হইতেছে, কোনটা ভেসেল সিলেক্টিভ আর কোনটা কার্ডিও সিলেক্টিভ। এখন এই যে ভেসেল সিলেক্টিভ, এই ড্রাগগুলোর সংখ্যাই সবথেকে বেশি, অর্থাৎ ভেসেল সিলেক্টিভের মধ্যে আমরা কমনলি যেগুলো দেখে আসছি, অ্যামলোডিপিন, ঠিক আছে, অ্যামলোডিপিন, নিফেডিপিন, এরপরে আছে নিমোডিপিন, দেখবেন সব এই পাইন, লাস্টে দেখবেন পাইন নামদের সব ড্রাগগুলো, এরা হলো সবাই ভেসেল সিলেক্টিভ। ঠিক আছে, এরা সবাই ভেসেল সিলেক্টিভ। আর যেটা কার্ডিও সিলেক্টিভ, সেটা আমাদের যে কার্ডিয়াক মাসেলগুলো আছে এবং কার্ডিয়াক মাসেলের সাথে যে ভাস্কুলার মাসেলগুলো আছে, সেই কার্ডিয়াক মাসেল এবং ভাস্কুলার স্মুথ মাসেলের উপরে নর্মালি এরা কাজ করে। তো এর মধ্যে কারা আছে, যেমন আছে ভেরাপ্যামিল, এরপরে আছে ডিলটিয়াজেম। সো এই ড্রাগগুলোর নাম কিন্তু খুব মনে রাখা লাগবে। এরা সবাই আমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং কোনটা ভেসেল সিলেক্টিভ এবং কোনটা কার্ডিও সিলেক্টিভ সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
এখন আসি এই যে আমাদের যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এরা কীভাবে আসলে কাজ করে, যারা ভেসেল সিলেক্টিভ তারা কীভাবে মেকানিজম বা এদের যে মেকানিজমটা আমরা একটু খেয়াল করি, অর্থাৎ এদের মেকানিজম এবং আমাদের যেটা আছে কার্ডিও সিলেক্টিভ সেটার মেকানিজম আমরা আলাদা করে একটু দেখব। এখন আসি ভেসেল সিলেক্টিভের ক্ষেত্রে, অর্থাৎ ভেসেল সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কীভাবে কাজ করে। এখন যখন আমরা একটা ভেসেল সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাবো, মনে করেন একটা সেটা অ্যামলোডিপিন বা নিফেডিপিন বা নিমোডিপিন যাই খাই না কেন, সো এই ড্রাগটা আমার স্টোমাক থেকে অ্যাবজর্পশন হয়ে এটা যে বাইন্ড করবে কার সাথে, ক্যালসিয়াম চ্যানেল অফ স্মুথ মাসেল, অর্থাৎ ভেসেলসের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেই ক্যালসিয়াম চ্যানেলের সাথে যে বাইন্ড করবে, ক্যালসিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করার সাথে সাথেই এরা ক্যালসিয়াম চ্যানেল যেটা আছে সেই ক্যালসিয়াম চ্যানেলটাকে ইনহিবিট করবে, অর্থাৎ ইনহিবিটরি ফাংশন করবে। এখন কিসে ইনহিবিট করবে, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন না হলে ক্যালসিয়াম ভিতরে ঢুকতে পারতেছে না, তার মানে ইনহিবিটর করবে কিসে, ওপেনিংয়ে, ক্যালসিয়াম চ্যানেল ওপেনিংটাকে ইনহিবিট করবে। এখন ক্যালসিয়াম চ্যানেলটা যখন আমার ওপেনিং হচ্ছে না তাহলে ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে না। এখন ক্যালসিয়াম যখন ভিতরে ঢুকতেছে না তখন কি হয়, ক্যালসিয়াম কম কম ভিতরে যাচ্ছে। তো ক্যালসিয়ামটা নর্মালি একটা সেলের ভিতরে ঢুকে ক্যালমোডুলিনের সাথে যে বাইন্ড করে, ক্যালসিয়ামটা যে বাইন্ড করে কার সাথে, ক্যালমোডুলিন। এখন এটা একটা সেকেন্ডারি মেসেঞ্জার সিস্টেম এসে এখানে নর্মালি কাজ করে। তো ক্যালসিয়াম ক্যালমোডুলিনের সাথে যখন বাইন্ড করতেছে, ক্যালসিয়াম ক্যালমোডুলিন নর্মালি এইভাবে বাইন্ড করার কথা যদি আমার ক্যালসিয়াম ঢুকতো, কিন্তু ক্যালসিয়াম যেহেতু ঢুকতে পারতেছে না তাহলে ক্যালসিয়াম ক্যালমোডুলিন যে কমপ্লেক্সটা এটা তৈরি হচ্ছে না, নো কমপ্লেক্স, অর্থাৎ ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স তৈরি হচ্ছে না। যখন আমার ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স তৈরি হচ্ছে না, এরা কোনো প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেটেড করতে পারে না, অর্থাৎ প্রোটিন কাইনেস যে অ্যাক্টিভেটেড এনজাইম সেটাকে এরা অ্যাক্টিভেট করে না। প্রোটিন কাইনেস নো অ্যাক্টিভেশন, অর্থাৎ কোনো প্রোটিন কাইনেস অ্যাক্টিভেশন হচ্ছে না। যখন প্রোটিন কাইনেস অ্যাক্টিভেশন হবে না, আমার সেলের মধ্যে কোনো ফসফোরাইলেশন হবে না, নো ফসফোরাইলেশন, অর্থাৎ যখন আমার সেলের মধ্যে কোনো ফসফোরাইলেশনও হবে না, তো সেল, অর্থাৎ যেহেতু এটা স্মুথ মাসেল, তো স্মুথ মাসেলের মধ্যে আমাদের দুই ধরনের প্রোটিন থাকে, সেটা হলো অ্যাক্টিন এবং মায়োসিন। তো এই অ্যাক্টিন মায়োসিন এরাও কোনো কন্ট্রাকশন হবে না, অর্থাৎ এদের মধ্যে কোনো কাপলিং হবে না, অ্যাক্টিন মায়োসিন কেউ কারোর কাছাকাছিই আসবে না, অর্থাৎ এরাও কোনো কন্ট্রাকশন করবে না, অর্থাৎ মাসেলের কোনো কন্ট্রাকশন হবে না। তো যদি মাসেলের কন্ট্রাকশন না হয় তাহলে ভেসেলের কোনো কনস্ট্রিকশন হওয়ার কথাই না। তো যেহেতু অ্যাক্টিন মায়োসিন এরা কাপলিং করতেছে না, নো কাপলিং, তাহলে কোনো কন্ট্রাকশন হবে না। তো এই যে আমার ভেসেলের যে স্মুথ মাসেলগুলো আছে, অর্থাৎ স্মুথ মাসেলটা তখন রিল্যাক্সড অবস্থায় থাকবে, স্মুথ মাসেল বিকাম রিল্যাক্সড। এখন রিল্যাক্স যখন থাকবে তখন আসলে আলটিমেটলি আমার ভেসেলটা কী হবে, ডাইলেট করবে, যেটাকে আমরা বলি ভেসো ডাইলেটেশন। তাহলে কী হইলো সেটা আমরা একটু করি। আচ্ছা, আর এখানে আরেকটু কথা আছে, ভেসো ডাইলেশন হইলে নর্মালি কী হয়, ভেসো ডাইলেশন হইলে আমাদের যে পেরিফেরাল যে রেজিস্ট্যান্স আছে সেটা কমে যায়, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে যায়। এটাই আমার টার্গেট ছিল, কারণ হাইপার টেনশন, তাহলে আমার তার ব্লাড প্রেশারটা কমানোর দরকার ছিল। তাহলে আমি প্রথম দিক থেকে যদি একটু খেয়াল করি, প্রথমে আমাদের যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো এটা যে আমার স্মুথ মাসেল অর্থাৎ ব্লাড ভেসেলের গায়ে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেইখানে গেল, ক্যালসিয়াম চ্যানেলটাকে ইনহিবিট করলো ওপেন হওয়া থেকে। ওপেন যখন হচ্ছে না, ক্যালসিয়ামটা ভিতরে ঢুকতে পারতেছে না, ক্যালসিয়াম যখন ভিতরে ঢুকতে পারতেছে না, সেলের ভিতরে যে ক্যালমোডুলিন সেটার সাথে যে বাইন্ড করে কোনো কমপ্লেক্স করতেছে না। এই ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্সটা ছিল এই প্রোটিন কাইনেসটাকে অ্যাক্টিভেট করার জন্য দায়ী। যেহেতু ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স নাই, প্রোটিন কাইনেসটাও অ্যাক্টিভেটেড হবে না। সো নো ফসফোরাইলেশন, কারণ প্রোটিন কাইনেস নাই, তাহলে ফসফোরাইলেশন হচ্ছে না। ফসফোরাইলেশন যখন হচ্ছে না তখন আমার অ্যাক্টিন মায়োসিন কাপলিং হচ্ছে না, অ্যাক্টিন মায়োসিন যখন কাপলিং হচ্ছে না তাহলে সেখানে কোনো কন্ট্রাকশন হচ্ছে না। সো স্মুথ মাসেল যখন কন্ট্রাকশন হচ্ছে না তখন স্মুথ মাসেল রিল্যাক্সড হয়ে যাইতেছে। আর রিল্যাক্স হওয়ার কারণে কী হইতেছে, ভেসোডাইলেটেশন। ভেসোডাইলেশন কারণ ভেসেলের মধ্যে রেজিস্ট্যান্স কমে গেল, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটাও কমে গেল, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে গেল। তাহলে এটা হলো ভেসেল সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এভাবে কাজ করে। এখন অন্যদিকে আরেকটা যেটা ছিল সেটা হলো আমাদের এই যে কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা তাহলে কীভাবে কাজ করে, সেম ওয়েতেই কাজ করে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট। এখন আমাদের যে কার্ডিয়াক মাসেল, তো কার্ডিয়াক মাসেলের যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে কার্ডিয়াক মাসেলের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেখানে যে এটা কাজ করবে, তো এখানে যেও সে কী করে, ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকড, ক্যালসিয়াম চ্যানেলটাকে, ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে না। সো ক্যালসিয়াম যখন ভিতরে ঢুকতেছে না, নো ক্যালসিয়াম ইনফ্লাক্স, সেলের মধ্যে কোনো ক্যালসিয়ামের এন্ট্রি হচ্ছে না। তাহলে যখন ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে না, এইটা একটা জিনিসকে ডিরেক্ট এফেক্ট ফেলে, সেটা হইলো আমাদের যে এসএ নোড থাকে, এসএ নোড কী করে, ইম্পালস জেনারেট করে, সেখানে ক্যালসিয়াম ডিরেক্টলি কাজ করে। এখন যখন আমার ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে না, তাহলে নো
এসএ নোড থেকে কি করবে, এসএ নোড তো নর্মালি কী করে, ইম্পালস প্রডিউস করে। সো ইম্পালস প্রডিউসের রেটটা কমে যাবে। যখন ইম্পালস কম আসবে এসএ নোড থেকে, এটা আলটিমেটলি যে হার্টের উপর যে কাজ করে, যেহেতু এসএ নোড থেকে বেশি ইম্পালস গেলে হার্ট বেশি কাজ করে, এসএ নোড থেকে ইম্পালস কম গেলে হার্ট কম কাজ করবে। সো এসএ নোড থেকে যদি ইম্পালস আমার কম যাইতেছে, তাহলে হার্ট রেট আলটিমেটলি কমে যাবে। হার্ট যত কম কাজ করবে, হার্ট থেকে কার্ডিয়াক আউটপুটও কম হবে। আর যখন হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট কম হবে, পেরিফেরিতে ব্লাড প্রেশার কমে যাবে। এটা তো একটা ওয়েতে গেল। আর একটা ওয়েতে কী করতেছে, আমার এটা যেহেতু কার্ডিয়াক মাসেলের উপরেও যে কাজ করে, কারণ কার্ডিয়াক মাসেলেও আমার ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে। সো যখন কার্ডিয়াক মাসেলের ভেতরে যে মানে ক্যালসিয়ামটা ইনটেক আউটপুট মানে ইনফ্লাক্সটা কমাই দিবে, তখন কি করবে, আমার কার্ডিয়াক মাসেলের যে অ্যাক্টিন মায়োসিন প্রোটিনটা ছিল, এই অ্যাক্টিন মায়োসিনের কাপলিংটা কমে যাবে। তো যখন অ্যাক্টিন মায়োসিন কাপলিং কমে যাবে, তখন সেখানে কোনো কন্ট্রাকশন হবে না, নো কন্ট্রাকশন হবে না, বা কন্ট্রাকশনটা কমে যাবে, ডিক্রিজ করবে। তো যখন আমার কন্ট্রাকশন কমে যাবে, তখন কার্ডিয়াক মাসেল যেই রেটে কন্ট্রাক্ট করতেছিল, অর্থাৎ ফোর্স যেটা ছিল, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। যখন ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুটটাও কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে আলটিমেটলি কী কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো এইভাবে কাজ করতেছে কার্ডিওসিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন আপনি কাদের ক্ষেত্রে কোন ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবেন, বা কী টাইপসের পেশেন্ট যখন আপনার কাছে আসবে, তাদের ক্ষেত্রে আপনি এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। অর্থাৎ ইন্ডিকেশন, কোন পেশেন্ট আসলে আপনি তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাজেস্ট করবেন, তো এটা আমরা বলি ইন্ডিকেশন। তো যাদের হাইপার টেনশন আছে, অবভিয়াসলি তাদের ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। যাদের অ্যানজাইনা আছে, বুকে ব্যথা হইতেছে, হার্টের অ্যানজাইনার কারণে হতে পারে। যাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে, তাদের ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। যাদের পালমোনারি হাইপার টেনশন আছে, পালমোনারি হাইপার টেনশনের পেশেন্টদের দিতে পারেন। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও আমার সেখানেও কী আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে, যেটা আমরা দেখে এসেছি যে আমাদের ব্রেনেও আছে। সো এই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তো এই ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা কমনলি কী করি, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাজেস্ট করি। এখন এটা তো ইন্ডিকেশন বুঝলাম। এখন কাদের ক্ষেত্রে আমরা কন্ট্রা ইন্ডিকেটেড করতে পারি, বা আমরা কাদের ক্ষেত্রে নর্মালি দিব না, অর্থাৎ ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন, কাদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। তো যাদের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমরা দিব না। যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট প্রিভিয়াসলি হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্টের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমরা নর্মালি দিব না। যাদের ব্রাডিকার্ডিয়া থাকে, অর্থাৎ হার্ট রেট কম থাকে, ব্রাডিকার্ডিয়া, কারণ ক্যালসিয়াম চ্যানেলগুলো কী করে, হার্ট রেট কমায় দেয়। তো যাদের ব্রাডিকার্ডিয়া আছে, তাদের আরও যদি হার্ট রেট কমে যায়, তাহলে হার্ট ফেল করবে, তো দিব না। যাদের হার্ট ফেল করছে আগে বা হার্ট ফেল হওয়ার চান্স আছে, তাদের ক্ষেত্রে আমরা দিব না। যাদের হার্ট ব্লক আছে, হার্ট ব্লক থাকলে আপনি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেন, তাহলে কী হবে, হার্ট রেট আরও কমে যাবে। ব্লক থাকার কারণে কী হবে, হার্ট নিজেই পাবে না, অন্য কাউকে ব্লাড সাপ্লাই দিতে পারবে না, তখন আলটিমেটলি পেশেন্ট হার্ট ফেল করে মারা যাবে। প্রেগনেন্সির সময়ও নর্মালি আমরা দিব না, কিন্তু কোন কন্ডিশনে দিব না, নর্মালি যখন প্রেগনেন্সির ডিউরিং লেবারের সময় দিব না, কারণ লেবারের সময় ইউটেরাইন মাসেলের প্রচুর পরিমাণ কন্ট্রাকশন করার দরকার হয়। কিন্তু আপনি যদি বিটা ব্লকার দিয়ে দেন, তখন কিন্তু এখানে কন্ট্রাকশনে একটা সাইড ইফেক্ট পড়তে পারে, এই কারণে আমরা দিই না। তারপর হচ্ছে কনস্টিপেশন, যাদের কনস্টিপেশন থাকে, তাদের ক্ষেত্রেও আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। তো এই গেল আমাদের কন্ট্রা ইন্ডিকেশন, যে আমরা কোন কোন জায়গায় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনো সাজেস্ট করব না। এখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়েছেন, মনে করেন একটা পেশেন্ট আসছে, তাকে আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়েছেন, কিন্তু তার সমস্যাও তো হতে পারে। একটা ড্রাগের অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেটাকে আমরা বলি অ্যাডভার্স ইফেক্ট। তাহলে ক্যালসিয়াম চ্যানেল দিলে নর্মালি একটা পেশেন্টের কী কী অ্যাডভার্স ইফেক্ট অ্যারাইজ করতে পারে। তো ফার্স্ট যেটা অ্যারাইজ করে সেটা হলো এক্সেসিভ ভেসোডাইলেশন হতে পারে। এক্সেসিভ ভেসোডাইলেশন হতে পারে, কারণ আমরা একটু আগেই দেখছি যে ক্যালসিয়াম চ্যানেল নর্মালি ভেসেলটাকে ডাইলেট করে ফেলে। এখন এটা যদি ডোজ কম বেশি হয়ে যায়, তখন কিন্তু এক্সেসিভ ভেসোডাইলেশন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কী করব, আমরা এই জিনিসগুলো দিব না। এরপরে যেহেতু এটা সিএনএসের উপরেও কাজ করে, তো আমাদের হেডেক হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, ডিজিনেস হইতে পারে, মাথা ঘোরা হইতে পারে, ঠিক আছে, পালপিটেশন হইতে পারে, বুক ধড়ফড় করা আর কি। সো পালপিটেশনের হিস্ট্রি থাকতে পারে। একটা খুব কমনলি হতে পারে এবং এটা অনেকটা ডেঞ্জার একটা সাইন, সেটা হলো অ্যাঙ্কেল ইডিমা হতে পারে। অ্যাঙ্কেল ইডিমা, গোড়ালির ওইখানে দেখবেন ফুলে আসে। কেন ফুলে আসে? কারণ ওই যে বললাম পেরিফেরাল ভেসেল রেজিস্ট্যান্স কমে যায়। এখন পেরিফেরাল ভেসেল যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন ব্লাডগুলো পেরিফেরিতে যে জমা হইতে থাকে,
যদি গ্র্যাভিটেশনের কারণে জমা হতে পারে, এবং যখন ভেসেলটা ডাইলেট হয়ে থাকে তখন ব্লাড নর্মালি পেরিফেরিতে যে সেখান থেকে আর আসে না, সেখান থেকে হার্ট পর্যন্ত অ্যারাইজ করে না বা উপরে আপওয়ার্ড মুভমেন্টে আসতে বাধাপ্রাপ্ত হয়, কারণ ভেসেল যেখানে ডাইলেট হয়েছে সেখানে অ্যাকুমুলেশন হওয়ার চান্সটা বেশি থাকে। সো যখন আমার ভেসেল নিচের দিকে যখন ব্লাডটা অ্যাকুমুলেশন হইতে থাকে, তো ওইখানে আমার অ্যাঙ্কেল ইডিমাটা হইতে থাকে, ঠিক আছে। তো অ্যাঙ্কেল ইডিমাটা হইতে থাকে, অর্থাৎ ওইখানে প্রেশার কমে যাওয়ার কারণে ব্লাডটা জমা হয়ে অ্যাঙ্কেল ইডিমা অ্যারাইজ করে। এখন এই অ্যাঙ্কেল ইডিমাটা আপনি কোনো ওষুধ টষুধ দিয়ে, যেমন আমরা ডায়োরিটিক্স দিই, ঠিক আছে, ইডিমা অ্যারাইজ করলে আমরা ডায়োরিটিক্স দিই, কিন্তু এই ইডিমাটা আমাদের সোডিয়ামের কারণে হয় নাই, ঠিক আছে, সোডিয়াম রিটেনশনের কারণে বা ফ্লুইড ওভারলোড হওয়ার যার কারণে হয় নাই। তো এই অ্যাঙ্কেল ইডিমাটা নর্মালি আপনি পেশেন্টগুলোকে, অর্থাৎ যাদেরকে আপনি এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতেছেন, তাদের যদি অ্যাঙ্কেল ইডিমার হিস্ট্রি থাকে, তা আপনি বলবেন যে পায়ের নিচে 2টা বালিশ দিয়ে রাখতে, অর্থাৎ 2টা বালিশ বা একটু উঁচু করে রাখতে। ধরেন এইভাবে শুয়ে আছে পেশেন্টটা, তো পাটা এইভাবে না রেখে পাটা একটু উঁচু করে রাখতে, এরকম পাটা কোনো একটা জিনিস দিয়ে, অর্থাৎ 2টা বালিশ বা কোনো একটা জিনিস দিয়ে পাটা একটু উঁচু করে রাখতে, তাহলে আপনি ওই পেরিফেরির ব্লাডগুলো আস্তে আস্তে নিচের দিকে হার্টের দিকে চলে আসবে, তখন আস্তে আস্তে ওইখানকার যে ইডিমাটা আছে ওইটা আস্তে আস্তে কমে যাবে। সো এটা হলে অ্যাঙ্কেল ইডিমা হয়, খুব কমন, এটা খুবই কমন অ্যাঙ্কেল ইডিমা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ক্ষেত্রে হবে, ঠিক আছে। তো পেশেন্টকে শোয়াই দিবেন, বেডের উপর শোয়াই দিবেন এবং পাকে বলবেন উঁচু করে রাখতে, পায়ের নিচে 2টা বালিশ দিয়ে রাখলে নর্মালি এটা ঠিক হয়ে যায়। এবং যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করি না, কারণ একটু আগে দেখছি যে এটা আমাদের কন্ট্রাইন্ডিকেশন, যাদের কনস্টিপেশন আছে এটা কনস্টিপেশনকে আরও বেশি অ্যাগ্রেগেটেড করে, ঠিক আছে। তো এই কনস্টিপেশনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দিব না। আর কাদের ক্ষেত্রে এই যে অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে এইখানে যে কার্ডিয়াক ডিজিজগুলো বলছি আমরা, অর্থাৎ এটা কার্ডিয়াক অ্যারেস্ট এটার করাই, অর্থাৎ যাদের কার্ডিয়াক অ্যারেস্টের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে দিব না, কারণ এরা কার্ডিয়াক অ্যারেস্টকে এক জায়গায় রোটেট করে। যাদের ব্র্যাডিকার্ডিয়া আছে, হার্ট ফেলিয়ার হিস্ট্রি আছে, হার্ট ব্লক আছে, এই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা কখনোই কী দিব না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাজেস্ট করি না, এবং এদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনো দিবও না। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থেকে মোটামুটি এইটুকুই, এবং আমাদের যে হাইপারটেনসিভ অর্থাৎ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ থেকে আমরা যা যা পড়ছি, সো আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি সেটা যদি আমি আবার একটু ওভারভিউ করি, অ্যান্টি হাইপারটেনশন বা হাইপারটেনশন কী জিনিস, এবং আমরা অ্যান্টি হাইপারটেনশন বা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে কোন কোন হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করি, তাদের ক্লাসিফিকেশনস, তাদের এক্সাম্পলস, এবং কোনটা আমরা কোথায় সাজেস্ট করি, কোনগুলো ফার্স্ট লাইন হিসেবে আমরা ইউজ করি, তারপরে আমরা নন হাইপারটেনসিভ বা নন ফার্মাকোলজিক্যাল কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারে একজন পেশেন্ট আসলে, আমরা কোন জিনিসগুলো মাথায় রাখবো, প্রেগনেন্ট মহিলা আসলে, একজন প্রেগনেন্ট মা, তার ক্ষেত্রে আমরা কোন ধরনের ড্রাগ সাজেস্ট করব, তার যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তার ক্ষেত্রে আমরা কোনটা কন্ট্রাইন্ডিকেটেড রাখবো, কেন রাখবো, সেগুলো আমরা আলোচনা করছি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সম্পর্কে মোটামুটি সব কিছুই আলোচনা করছি, ক্যালসিয়াম চ্যানেলগুলোর লোকেশান এবং তাদের ক্লাসিফিকেশানস, তাদের এক্সাম্পল, তাদের মেকানিজম অফ অ্যাকশান, তাদের ইন্ডিকেশান, কন্ট্রাইন্ডিকেশান, অ্যাডভার্স ইফেক্ট, ওভারঅল সব কিছুই আমরা ক্যালসিয়াম চ্যানেল থেকে আলোচনা করছি। তো আপনাদের এই জিনিসগুলোই ঘুরে ফিরে আপনাদের রিটেনে আসে এবং এখান থেকে আপনাদের ভাইবা প্রশ্নগুলো জিজ্ঞেস করে। তো এক্সপ্লেনেশন যতটুকু যা যা বলার দরকার, যেগুলো আপনাদের এক্সাম ওরিয়েন্টেড, সব কিছু আলোচনা করছি। এরপরে যদি আপনাদের কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা না বুঝে থাকেন বা কোনো প্রশ্ন অ্যারাইজ করে, এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।